সম্ভালা অদৃশ্য নগরীর অভিশাপ পার্ট 1 ডাক এসেছে পাহাড় থেকে। বর্ধমান জেলার এক ছোট গ্রাম, ঘন জঙ্গল আর ধানক্ষেতের মাঝখানে বসে থাকা এক অদ্ভুত নিস্তব্ধতা। এই গ্রামটার নাম রতনদিহি। দিনের বেলা সব স্বাভাবিক, কিন্তু রাত নামলেই যেন অন্য একটা পৃথিবী খুলে যায়। গ্রামের মানুষজন রাত 9টার পর ঘর থেকে বেরোয় না, কারণ তারা বলে ওরা আসে পাহাড় থেকে। শুরুটা অভিরূপ, কলকাতার এক তরুণ গবেষক। তার বিষয় লোককথা ও অতিপ্রাকৃত বিশ্বাস। একদিন তার হাতে আসে একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা লিখেছিল এক ব্রিটিশ অফিসার 1897 সালে। সেই ডায়েরির এক জায়গায় লেখা ছিল, "There is a hidden city beyond the mountains, a place they call Shambhala. But whoever seeks it never returns as human." এই লাইনটাই অভিরূপের মাথায় আগুন ধরিয়ে দেয়। রতনডিহিতে আগমন। 2 দিন পর সে পৌঁছে যায় রতনডিহি গ্রামে। গ্রামে ঢুকতেই তার নজরে পড়ে সব বাড়ির দরজায় লাল রঙের হাতের ছাপ। সে এক বৃদ্ধাকে জিজ্ঞেস করল, এগুলো কেন? বৃদ্ধা কাঁপা গলায় বলল, ওরা যেন ঘরে ঢুকতে না পারে। ওরা মানে? বৃদ্ধা চুপ, শুধু বলল, রাত হলে বুঝবি। প্রথম রাত। অভিরূপ একটা পুরনো বাড়িতে উঠল। বাড়ির মালিক হরিপদ কাকা। হরিপদ কাকা বলল, বাবা, একটা কথা মনে রাখিস, রাত 12টার পর যদি কেউ দরজায় ধাক্কা দেয়, খুলবি না। কেন? কারণ তখন মানুষ আর মানুষ থাকে না। রাত 11টা, সবকিছু স্বাভাবিক। রাত 12টা, হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় শব্দ। অভিরূপের বুক ধকধক করছে। কে? বাইরে থেকে উত্তর এলো, একদম পরিচিত গলায়। আমি, দরজা খোল। এটা হরিপদ কাকার গলা। কিন্তু হরিপদ কাকা তো পাশের ঘরেই শুয়ে আছে। অভিরূপ ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজার নিচ দিয়ে এক ফালি ছায়া দেখা যাচ্ছে, কিন্তু ছায়াটা মানুষের মতো না, ওটা যেন উল্টো হয়ে আছে। হঠাৎ বাইরের গলাটা বদলে গেল, আমাদের ঢুকতে দে, সম্ভালা ডাকছে। অভিরূপ ভয়ে পিছিয়ে গেল। ঠিক তখনই পাশের ঘর থেকে হরিপদ কাকার চিৎকার, দরজা খুলিস না। ভোরের সত্য। সকালে দরজা খুলে অভিরূপ যা দেখল, দরজার সামনে মাটিতে খোঁচা খোঁচা দাগ, যেন কেউ নখ দিয়ে আঁচড়েছে। আর একটা জিনিস, একটা কালো পাথর, যার ওপর খোদাই করা সম্ভালা। গ্রামের গোপন কথা। হরিপদ কাকা ধীরে ধীরে সব বলল। অনেক বছর আগে পাহাড়ের ওপারে একটা শহর ছিল, সম্ভালা। ওটা নাকি মানুষের শহর ছিল না, ওখানে বাস করত অন্য কিছু। গ্রামের কয়েকজন লোক ওখানে যাওয়ার চেষ্টা করেছিল, তারা ফিরেছিল, কিন্তু তারা আর মানুষ ছিল না। শেষ দৃশ্য, পার্ট 1। রাতে আবার অভিরূপ জানালার বাইরে তাকিয়ে দেখল, জঙ্গলের দিকে একটা আলো জ্বলছে, আর সেই আলোর মধ্যে দাঁড়িয়ে আছে একটা লম্বা কালো ছায়া। তার চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। সে হাত তুলে ইশারা করল, এসো। এইবারের প্রশ্ন, অভিরূপ কি যাবে সম্ভালার দিকে? দরজার বাইরে যারা আসে তারা আসলে কে? সম্ভালা কি শুধু শহর, না অভিশাপ? পার্ট 2, জঙ্গলের ভেতরে যে আলো জ্বলে। রাতটা কেটে গেল, কিন্তু অভিরূপের চোখে ঘুম এলো না। জানালার বাইরে যে আলোটা সে দেখেছিল, ওটা এখনো জ্বলছে, একই জায়গায়, একইভাবে, একই ভয়ঙ্কর আকর্ষণ নিয়ে। টান। সকাল হতেই অভিরূপ আর নিজেকে আটকাতে পারল না। কাকা, আমি জঙ্গলে যাব। হরিপদ কাকা যেন এই কথাটা আগেই জানত। তার মুখ শুকিয়ে গেল। যা খুঁজতে যাচ্ছিস সেটা মানুষ খুঁজে পায় না, ওরা মানুষকে খুঁজে পায়। কিন্তু অভিরূপ থামল না। জঙ্গলের পথ। দুপুরের দিকে সে জঙ্গলে ঢুকল। প্রথমে সব স্বাভাবিক, পাখির ডাক, বাতাসের শব্দ, কিন্তু একটু ভেতরে ঢুকতেই সব শব্দ থেমে গেল। একদম নিস্তব্ধতা, যেন পুরো জঙ্গলটা নিঃশ্বাস বন্ধ করে আছে। অভিরূপের কানে হঠাৎ একটা ফিসফিস শব্দ, ফিরে যা। সে পিছনে তাকালো, কেউ নেই। অদ্ভুত চিহ্ন,
একটু এগিয়ে সে একটা গাছের গায়ে খোদাই করা চিহ্ন দেখল, একটা বৃত্ত, তার ভেতরে একটা চোখ, আর নিচে লেখা ওরা দেখে। ঠিক তখনই ঝোপের ভেতর কিছু একটা নড়ল। অভিরূপ দাঁড়িয়ে গেল। ধীরে ধীরে ঝোপ সরিয়ে যা দেখল, তার শরীর ঠান্ডা হয়ে গেল। হারিয়ে যাওয়া লোকেরা, ওখানে 3 জন মানুষ দাঁড়িয়ে, কিন্তু তারা নড়ছে না। চোখ খোলা, কিন্তু পলক নেই। চোখগুলো পুরো সাদা, তাদের মুখে একটা অদ্ভুত হাসি। হঠাৎ একসাথে তারা মাথা ঘুরিয়ে অভিরূপের দিকে তাকালো। তুই দেরি করে ফেলেছিস। অভিরূপ দৌড়াতে শুরু করল, কিন্তু যতই দৌড়ায় জঙ্গলটা যেন শেষই হচ্ছে না। হঠাৎ সে থেমে গেল। তার সামনে সেই আলোটা, একটা বড় পাথরের ওপরে রাখা। আলোর ভেতর থেকে একটা আওয়াজ, অভিরূপ। সে থমকে গেল। কে? আমরা জানি তুই আসবি। আলোর ভেতর থেকে ধীরে ধীরে একটা আকৃতি বেরোলো, মানুষের মতো, কিন্তু পুরো না। তার মুখের অর্ধেক গলে গেছে, চোখটা একটাই, আর সেটা কালো গর্তের মতো। সম্ভলার দ্বার। ওটা বলল, এই পথটা সম্ভলার। পাথরের পেছনে মাটিতে একটা দরজার মতো ফাটল খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা হাওয়া আসছে, আর সেই হাওয়ার সঙ্গে হাজার মানুষের ফিসফিস আওয়াজ, এসো, এসো, এসো। অভিরূপের পা কাঁপছে, কিন্তু তার মাথার ভেতর একটা অদ্ভুত চাপ, যেন কেউ তাকে জোর করে সামনে টানছে। শেষ মুহূর্ত। হঠাৎ তার পেছন থেকে হরিপদ কাকার গলা, দাঁড়া! অভিরূপ পিছনে তাকালো। হরিপদ কাকা দৌড়ে আসছে, তার হাতে একটা লাল কাপড় বাঁধা তাবিজ। ওটা পার হলে তুই আর ফিরতে পারবি না। কিন্তু ঠিক তখনই অভিরূপের পা নিজে থেকেই এগিয়ে গেল। 1 পা, 2 পা, আর ঠিক ফাটলের সামনে দাঁড়িয়ে সে দেখল ভেতরে একটা শহর, আলোয় ভরা, কিন্তু সেই আলোতে মানুষগুলোর ছায়া নেই। হঠাৎ একটা হাত ভেতর থেকে বেরিয়ে এলো, অভিরূপের পা ধরে ফেলল। অভিরূপ কি সম্ভলার ভেতরে পেনে নেওয়া হবে? হরিপদ কাকা কি তাকে বাঁচাতে পারবে? সম্ভলার ভেতরে আসলে কি আছে, যেখানে ছায়া নেই? অভিরূপ চিৎকার করে উঠল, কাকা! তার পা শক্ত করে ধরে আছে সেই অদৃশ্য হাতটা, ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। সে নিচে তাকালো। ফাটলের ভেতর থেকে একটা মুখ উঠে আসছে, মানুষের মতো, কিন্তু মুখে কোনো চামড়া নেই, শুধু কাঁচা মাংস আর কালো গর্তের মতো চোখ। টান। হরিপদ কাকা দৌড়ে এসে অভিরূপের হাত চেপে ধরল। ধর, শক্ত করে! অভিরূপ অনুভব করছে 2টো শক্তি তাকে টানছে, একদিকে হরিপদ কাকা আর একদিকে সম্ভালা। হঠাৎ ফাটলের ভেতর থেকে হাজার গলা একসাথে, ও আমাদের, ও আমাদের! তাবিজের শক্তি। হরিপদ কাকা নিজের হাতে বাঁধা লাল তাবিজটা খুলে অভিরূপের হাতে বেঁধে দিল। চোখ বন্ধ কর, যাই দেখিস চোখ খুলবি না। অভিরূপ চোখ বন্ধ করল, আর সঙ্গে সঙ্গে তার মাথার ভেতর ছবি আসতে শুরু করল, সম্ভালার সত্য। সে দেখল একটা প্রাচীন শহর, পাহাড়ের গভীরে লুকানো। মানুষেরা সেখানে বাস করত, কিন্তু একদিন তারা কিছু একটা ডেকেছিল, একটা শক্তি, যা মানুষ না, দেবতা না, অন্য কিছু। ওই শক্তি তাদের একটা প্রতিশ্রুতি দিয়েছিল, অমরত্ব, কিন্তু বিনিময়ে তাদের ছায়া নিয়ে নিয়েছিল, ছায়াহীন মানুষ। যখন মানুষের ছায়া থাকে না, তখন সে মানুষ থাকে না, সে শুধু একটা খোলস, যার ভেতরে থাকে সেই অন্য কিছু। অভিরূপ দেখল পুরো শহরটা ভরে গেছে সেই সব ছায়াহীন মানুষে। তারা হাসছে, হাঁটছে, কিন্তু তাদের চোখে কোনো জীবন নেই। বলি। হঠাৎ দৃশ্য বদলে গেল। সম্ভালার মাঝখানে একটা বড় মন্দির, সেখানে একটা বিশাল কালো মূর্তি। চোখ নেই, মুখ নেই, তবুও মনে হচ্ছে সে তাকিয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে গ্রামের কিছু মানুষ, যারা কয়েক বছর আগে হারিয়ে গিয়েছিল। তারা একসাথে বলল, আমরা নতুন দেহ এনেছি,
আর তখন অভিরূপ বুঝতে পারল ওরা তাকে বলি দিতে চায়। বাস্তবে ফেরা। চোখ খোলো! হরিপদ কাকার চিৎকারে অভিরূপ চোখ খুলল। সে এখনো ফাটলের সামনে, তার পা এখনো ধরা, কিন্তু তাবিজটা জ্বলছে। হঠাৎ ফাটলের ভেতরের হাতটা যেন পুড়ে গেল। একটা বিকট চিৎকার। অভিরূপকে ছেড়ে দিল। হরিপদ কাকা তাকে টেনে বাইরে নিয়ে এলো। ফাটল বন্ধ। মাটির ফাটলটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। জঙ্গল আবার নিস্তব্ধ, যেন কিছুই ঘটেনি। সত্যের শেষ অংশ। হরিপদ কাকা হাঁপাতে হাঁপাতে বলল, আজ তুই বেঁচে গেছিস, কিন্তু ওরা থামবে না। কেন? কারণ তোর ওপর ওদের নজর পড়েছে। চিহ্ন। অভিরূপ নিজের পায়ের দিকে তাকালো। যেখানে হাতটা ধরেছিল সেখানে কালো দাগ। ধীরে ধীরে সেটা ছড়াচ্ছে। এটা কি? হরিপদ কাকা চুপ করে রইল। তার চোখে ভয়। এটা মানে সম্ভালা তোকে চিহ্নিত করেছে। শেষ দৃশ্য, পার্ট 3। সেই রাতেই অভিরূপ আয়নার সামনে দাঁড়িয়ে। হঠাৎ সে খেয়াল করল তার পেছনে তার নিজের ছায়াটা ঠিকঠাক নেই। ছায়াটা একটু দেরিতে নড়ছে। আর তারপর ছায়াটা নিজে থেকেই মাথা তুলে তাকালো আর হাসল। অভিরূপ কি ধীরে ধীরে ছায়া হারাচ্ছে? সম্ভালা কি এখন তাকে নিজের করে নেবে? এই অভিশাপ থেকে মুক্তি আছে? পর্ব 4। ছায়ার বিদ্রোহ। রাত গভীর। অভিরূপ আয়নার সামনে দাঁড়িয়ে। তার চোখ স্থির, কিন্তু তার মন ভেতরে ভেঙে পড়ছে। কারণ তার নিজের ছায়াটা তার কথা শুনছে না। অস্বাভাবিকতা। সে হাত তুলল, কিন্তু ছায়াটা একটু দেরিতে হাত তুলল। তারপর ছায়াটা নিজের মতো করে হাত নামালো। অভিরূপ পিছিয়ে গেল। এটা এটা কি হচ্ছে? ঠিক তখনই ছায়াটা আয়নার ভেতর থেকে এগিয়ে এলো। না, পুরো বেরোলো না, কিন্তু যেন আয়নার ভেতরেই দাঁড়িয়ে। ওটা হাসছে। প্রথম কথা। ছায়াটা ফিসফিস করে বলল, তুই তো আসতে চেয়েছিলি। অভিরূপের গলা শুকিয়ে গেল। তুই কে? আমি তুই। একটা থামা। আর তুই আমি হতে চলেছিস। হরিপদ কাকার সতর্কতা। ঠিক তখন দরজা খুলে হরিপদ কাকা ঢুকল। সে আয়নার দিকে তাকিয়েই থমকে গেল। ওর সঙ্গে কথা বলিস না। কাকা দ্রুত একটা লাল গুঁড়ো বের করে আয়নার সামনে ছুঁড়ে দিল। মুহূর্তে ছায়াটা চিৎকার করে উঠল, তুই ওকে বাঁচাতে পারবি না। আয়নার ভেতর সব স্বাভাবিক হয়ে গেল। সত্য আরও গভীর। হরিপদ কাকা ধীরে বলল, যখন সম্ভালা কাউকে চিহ্নিত করে তার ছায়া আগে বদলাতে শুরু করে। তারপর ছায়াটা আলাদা হয়ে যায়। অভিরূপ থমকে গেল। মানে তুই থাকবি না, শুধু তোর শরীরটা থাকবে। প্রতিকার? কিছু করার নেই? হরিপদ কাকা চুপ করে রইল। তারপর ধীরে বলল, একটা উপায় আছে। কি? সম্ভালার ভেতরে ঢুকে ওই শক্তির উৎসটা ধ্বংস করতে হবে। অভিরূপ হতবাক। মানে আবার সেখানে যেতে হবে? হ্যাঁ, বিপদের সীমা। কিন্তু মনে রাখিস, হরিপদ কাকার গলা কাঁপছে। যদি তুই ভেতরে গিয়ে নিজের ছায়া হারাস, তাহলে তুই আর ফিরবি না। রাতের ঘটনা। সেই রাতেই অভিরূপ ঘুমোতে পারছিল না। হঠাৎ তার মনে হলো কেউ তাকে ডাকছে। অভিরূপ! সে উঠে বসল। ঘরের ভেতর কেউ নেই, কিন্তু জানালার বাইরে একটা ছায়া দাঁড়িয়ে। সে ভালো করে তাকালো। ওটা তার নিজের ছায়া। ছায়ার পালানো। ছায়াটা ধীরে ধীরে মাটির উপর দিয়ে সরে গেল, জানালার নিচ থেকে বেরিয়ে গেল বাইরে। অভিরূপ দৌড়ে বাইরে গেল, কিন্তু কোথাও কিচ্ছু নেই। ভয়ঙ্কর সত্য। পরদিন সকালে অভিরূপ সূর্যের আলোয় দাঁড়ালো। তার পায়ের নিচে কোনো ছায়া নেই। সে চিৎকার করে উঠল, কাকা! হরিপদ কাকা এসে থমকে গেল। তার মুখ সাদা হয়ে গেল। শেষ হয়ে যাচ্ছে। কি? তোর সময়।
সিদ্ধান্ত। অভিরূপ বুঝতে পারল এখন আর পালানোর উপায় নেই। আমি যাব। কোথায়? সম্ভালায়। শেষ দৃশ্য, পর্ব 4। রাতে জঙ্গলের দিকে আবার সেই আলো জ্বলল। অভিরূপ একা দাঁড়িয়ে, তার চোখে ভয় নেই, শুধু একটাই লক্ষ্য। দূরে অন্ধকারের ভেতর থেকে আবার সেই ফাটল খুলছে, আর ভেতর থেকে একটা কণ্ঠস্বর, এবার তুই নিজের ইচ্ছায় আসছিস। অভিরূপ ধীরে ধীরে এগিয়ে গেল। সম্ভালার ভেতরে কি আছে? অভিরূপ কি নিজের ছায়া ফিরে পাবে, নাকি সে নিজেই হয়ে যাবে ওদের একজন? ভাগ 5। অদৃশ্য নগরীর ভেতরে। রাত অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। জঙ্গলের ভেতর সেই ফাটলটা আবার খুলে গেছে। ভেতর থেকে আসছে বরফের মতো ঠান্ডা বাতাস আর অসংখ্য ফিসফিস আওয়াজ। এসো, এসো, এসো। প্রবেশ। অভিরূপ এক মুহূর্তেও থামল না। সে জানে ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। 1 পা, 2 পা। যেই সে ফাটলের ভেতরে ঢুকল, হঠাৎ চারপাশের সব শব্দ বন্ধ, পুরো নীরবতা। তারপর একটা অদ্ভুত অনুভূতি, যেন সে পড়ছে, অনন্ত অন্ধকারে পড়ছে, অন্য জগৎ। হঠাৎ ধপ, সে মাটিতে পড়ল। ধীরে ধীরে চোখ খুলতেই অভিরূপ স্তব্ধ। তার সামনে একটা বিশাল শহর, সম্ভলা। শহরটা যেন কোনো প্রাচীন সভ্যতার। উঁচু উঁচু পাথরের বাড়ি, অদ্ভুত নকশা, রাস্তার দুপাশে লম্বা স্তম্ভ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা, এখানে কোনো ছায়া নেই। আলো, কিন্তু ছায়া নেই। আকাশে একটা অদ্ভুত আলো জ্বলছে, না সূর্য না চাঁদ, তবুও সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু অভিরূপ নিজের পায়ের দিকে তাকালো, তার নিজেরও কোনো ছায়া নেই। মানুষ না অন্য কিছু। রাস্তার ওপারে কিছু মানুষ দাঁড়িয়ে, তারা ধীরে ধীরে তার দিকে তাকালো। তাদের মুখে অদ্ভুত শান্তি, কিন্তু চোখ পুরো ফাঁকা। নতুন এসেছে, তারা একসাথে বলল। স্বাগত। একজন এগিয়ে এলো, তার মুখটা অর্ধেক গলে গেছে, তবু সে হাসছে। ভয় পাস না, আমরা তোদের মতোই ছিলাম। অভিরূপ চুপ। তুই নিজেই এসেছিস, তাই তোর জন্য দরজা খুলেছে। শর্ত। কিসের দরজা? লোকটা আকাশের দিকে আঙুল তুলল। দূরে একটা বিশাল কালো মন্দির। ওখানে, ওটাই সব কিছুর শুরু আর শেষ। শহরের ভেতর দিয়ে অভিরূপ হাঁটতে শুরু করল। সে লক্ষ্য করল সব মানুষ একদম যান্ত্রিকভাবে চলছে, হাসছে, কথা বলছে, কিন্তু তাদের মধ্যে কোনো অনুভূতি নেই। কেউ কারো দিকে তাকাচ্ছে না, শুধু মাঝে মাঝে সবাই একসাথে তার দিকে তাকাচ্ছে। মাথার ভেতরের আওয়াজ। হঠাৎ অভিরূপের মাথার ভেতর একটা কণ্ঠস্বর, তুই দেরি করে ফেলেছিস। সে থেমে গেল। কে? তোর ছায়া। হঠাৎ তার সামনে মাটিতে একটা কালো দাগ তৈরি হলো। ধীরে ধীরে ওটা আকার নিল, তার নিজের ছায়া। কিন্তু এটা মাটিতে নেই, ওটা দাঁড়িয়ে আছে তার সামনে, আলাদা হয়ে, মুখোমুখি। ছায়াটা হাসল। এখন বুঝলি? অভিরূপ পিছিয়ে গেল। তুই এখানে কিভাবে? আমি তো এখানকারই। মানে, সম্ভলা ছাড়া ছায়া থাকতে পারে না, আর ছায়া ছাড়া মানুষ থাকতে পারে না। একটা থামা। তুই এখন মাঝখানে আটকে গেছিস। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো। একটা সুযোগ আছে। কি? তুই যদি নিজের শরীরটা আমাকে ছেড়ে দিস। অভিরূপ স্তব্ধ। তাহলে? তাহলে তুই মুক্তি পাবি, আর আমি সম্পূর্ণ হব। দ্বন্দ্ব। অভিরূপ বুঝতে পারছে এটা একটা ফাঁদ। আর যদি না দিই? ছায়াটা হাসল। তাহলে তুই ধীরে ধীরে মিলিয়ে যাবি, তোর অস্তিত্বই থাকবে না। শহরের প্রতিক্রিয়া। হঠাৎ চারপাশের সব মানুষ থেমে গেল। একসাথে তারা বলল, চয়েস কর, চয়েস কর, চয়েস কর। দূরের মন্দির থেকে এক ভয়ঙ্কর আওয়াজ, ওকে নিয়ে এসো।
সব মানুষ একসাথে অভিরূপের দিকে হাঁটা শুরু করল, ধীরে, একসাথে, একই গতিতে, পালানো। অভিরূপ দৌড়াতে শুরু করল। রাস্তা ফাঁকা, কিন্তু যতই দৌড়ায় মন্দিরটা কাছে আসছে। মন্দির শেষে সে দাঁড়িয়ে পড়ল। তার সামনে সোমভলার কেন্দ্র, কালো মন্দির। দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরটা পুরো অন্ধকার, কিন্তু ভেতর থেকে হাজার চোখ যেন তাকিয়ে আছে। শেষ দৃশ্য, পার্ট 5। অভিরূপ ধীরে ধীরে ভেতরে ঢুকল, আর তখনই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। বাইরে তার ছায়াটা দাঁড়িয়ে ধীরে ধীরে হাসছে। পার্ট 6, অন্ধকারের দেবতা, ফাইনাল আর্ক বিগিনস। মন্দিরের দরজা বন্ধ হতেই চারপাশে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। অভিরূপ দাঁড়িয়ে আছে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে। অন্ধকারের ভেতরে, এখানে কোনো আলো নেই, তবুও সে দেখতে পাচ্ছে তার সামনে একটা বিশাল হলঘর, মাটিতে আঁকা অদ্ভুত চিহ্ন যেন রক্ত দিয়ে তৈরি। মাঝখানে একটা পাথরের বেদি, আর সেই বেদির ওপরে কিছু একটা বসে আছে। দেখা যায় না, তবুও দেখা যায়। ওটার কোনো নির্দিষ্ট আকার নেই, কখনো মনে হচ্ছে মানুষ, কখনো ছায়া, কখনো শুধু একটা কালো কুয়াশা। কিন্তু অভিরূপ নিশ্চিত ওটা তাকিয়ে আছে। প্রথম শব্দ, হঠাৎ মাথার ভেতর একটা গম্ভীর কণ্ঠস্বর, অবশেষে তুই এলি। অভিরূপ কাঁপা গলায়, তুই কে? একটা দীর্ঘ নীরবতা। তারপর, আমি যাকে তোরা ডেকেছিলি, আমি সম্ভোলার প্রাণ। সত্যের শেষ স্তর। অভিরূপের মাথায় সেই ভিশনগুলো আবার আসতে লাগলো। প্রাচীন মানুষগুলো, তারা শক্তি চাইছিল, অমরত্ব চাইছিল, তারা এই সত্তাটাকে ডেকেছিল। কিন্তু ওটা কোনো দেবতা ছিল না, ওটা ছিল একটা ক্ষুধা, চুক্তির মূল্য। তারা আমাকে শরীর দিল, কণ্ঠস্বরটা ভারী হয়ে উঠল, আর আমি তাদের দিলাম অমরতা। কিন্তু আত্মা ছাড়া অমরতা শুধু শূন্যতা। আসল খেলা, তুই জানিস কেন তোকে ডাকা হয়েছে? অভিরূপ চুপ। কারণ তুই আলাদা, তুই এখনো নিজের ছায়ার সঙ্গে লড়ছিস। একটা বিরতি। তাই তুই পারবি আমাকে সম্পূর্ণ করতে। প্রস্তাব। হঠাৎ চারপাশের অন্ধকার ঘন হয়ে উঠল। তোর শরীর, তোর চেতনা, তোর ইচ্ছা, সব কিছু আমাকে দে। আমি তোকে এমন কিছু দেব যা মানুষ কখনো পায়নি। অভিরূপের লড়াই। অভিরূপ দাঁতে দাঁত চেপে, আমি তোর অংশ হব না। এক মুহূর্তে পুরো মন্দির কেঁপে উঠল। তাহলে তুই ভেঙে যাবি। আক্রমণ। মাটির নিচ থেকে কালো হাত বেরিয়ে এলো অভিরূপকে ধরার জন্য। সে দৌড়ে বেদির দিকে গেল। তার চোখে পড়ল বেদির ওপর একটা পাথরের টুকরো, সেই একই চিহ্ন যেটা সে প্রথম রাতে পেয়েছিল। রহস্য। সে বুঝতে পারল এটাই সংযোগ, এটাই দুর্বলতা। শেষ সিদ্ধান্ত। হঠাৎ তার সামনে আবার তার ছায়া এসে দাঁড়ালো। শেষ সুযোগ দে, সব সহজ হয়ে যাবে। অভিরূপ চোখ বন্ধ করল। তার মাথায় ভেসে উঠল তার জীবন, তার পরিবার, তার নিজের অস্তিত্ব। সে চোখ খুলে চিৎকার করে উঠল, আমি মানুষ, আমি আমার ছায়া নই। ধ্বংস। সে পাথরটা তুলে জোরে আঘাত করল বেদিতে। ধাম। পুরো মন্দির কেঁপে উঠল। সেই সত্তাটা চিৎকার করে উঠল, না। চারপাশে সবকিছু ভেঙে পড়তে শুরু করল। শেষ মুহূর্ত। অভিরূপ অনুভব করল তার শরীর ভেঙে যাচ্ছে। আলো, অন্ধকার, শব্দ সব মিশে যাচ্ছে। হঠাৎ সবকিছু থেমে গেল। ফিরে আসা। সে চোখ খুলল। সে জঙ্গলে পড়ে আছে। ভোরের আলো, পাখির ডাক, সব স্বাভাবিক। সে ধীরে উঠে দাঁড়ালো। তার পায়ের নিচে একটা পরিষ্কার ছায়া। শেষ দেখা। হরিপদ কাকা দৌড়ে এলো। তুই তুই ফিরেছিস? অভিরূপ হালকা হাসল। সব শেষ। হরিপদ কাকা চুপ করে রইল। তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। শেষ টুইস্ট। অভিরূপ হাঁটতে শুরু করল। হঠাৎ সে খেয়াল করল তার ছায়াটা ঠিকঠাক আছে, কিন্তু ছায়াটা একটু আগে হাঁটা শুরু করছে, আর তারপর ধীরে ধীরে ছায়াটা মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো,
আর খুব আস্তে হাসল। পার্ট 7, দরজা এখন মানুষ, সিকুয়েল বিগিনস। ভোরের আলোয় সবকিছু স্বাভাবিক মনে হলেও অভিরূপ বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই। ফিরে আসার পর হরিপদ কাকার সঙ্গে সে গ্রামে ফিরে এলো। সবাই অবাক, কারণ কেউ সম্ভাবা থেকে ফিরে আসে না। গ্রামের লোকজন ফিসফিস করতে লাগলো, ওটা মানুষ না, ও বদলে গেছে। অভিরূপ এসব শুনেও চুপ। তার নিজের ভেতরেই যেন একটা যুদ্ধ চলছে। আয়নার সামনে সেই রাতে সে আবার আয়নার সামনে দাঁড়ালো। এবার সবকিছু স্বাভাবিক, কিন্তু 1 সেকেন্ডের জন্য তার ছায়াটা আয়নায় দেখা গেল না। তারপর হঠাৎ করে ফিরে এলো। অভিরূপ ধীরে বলল, তুই এখনো আছিস। ভেতরের কণ্ঠ। হঠাৎ মাথার ভেতর একটা ফিসফিস, আমি তো কোথাও যাইনি। অভিরূপ থমকে গেল। কে? তুই যাকে ধ্বংস করেছিস সে তোকে ছেড়ে যায়নি। সত্য। তুই ভাবছিস তুই জিতেছিস? না, তুই আমাকে মুক্ত করেছিস। অভিরূপের বুক ঠান্ডা হয়ে গেল। মানে, আমি আর সম্ভালায় বন্দী নই, আমি এখন তোর ভেতরে। বিপদের শুরু। হঠাৎ অভিরূপের চোখের সামনে সবকিছু বদলে গেল। ঘরের দেয়াল কালো হয়ে যাচ্ছে, মেঝে ফেটে যাচ্ছে, আর সেই ফাটল থেকে ফিসফিস আওয়াজ, দরজা খুলছে, দরজা খুলছে। হরিপদ কাকার উপলব্ধি। পরদিন হরিপদ কাকা অভিরূপকে দেখে থমকে গেল। তোর চোখ? অভিরূপের চোখে এক মুহূর্তের জন্য কালো ছায়া নড়ে উঠল। কি হয়েছে? হরিপদ কাকা ধীরে বলল, ওটা শেষ হয়নি, ওটা এখন তোর ভেতরে। প্রথম ঘটনা। সেই রাতেই গ্রামের এক ছেলে নিখোঁজ। তার বাড়ির সামনে মাটিতে একটা দাগ, একটা ফাটলের মতো, আর সেই ফাটলের পাশে অভিরূপের পায়ের ছাপ। সন্দেহ। গ্রামবাসীরা এবার নিশ্চিত ওই ছেলে গেছে, ওই অভিশপ্ত। অভিরূপ নিজেই ভয় পেয়ে গেল। আমি এটা করিনি। কিন্তু তার মাথার ভেতর আবার সেই কণ্ঠ, আমরা করেছি। নিয়ন্ত্রণ হারানো। অভিরূপ অনুভব করছে তার শরীর মাঝে মাঝে নিজের মতো নড়ছে। সে ঘুমিয়ে পড়ছে, আর জেগে উঠে দেখছে সে অন্য কোথাও। গোপন সত্য। হরিপদ কাকা বলল, তুই এখন দরজা, তুই আর সম্ভালা আলাদা জায়গা না, ওটা এখন তোর সঙ্গে যুক্ত। পরিকল্পনা। তাহলে কি করব? হরিপদ কাকা বলল, 2টা রাস্তা আছে। 1, তুই নিজেকে শেষ কর, না হলে ওটা পুরোপুরি জন্ম নেবে। অভিরূপ চুপ, তার চোখে জল। আর কোনো রাস্তা নেই? হরিপদ কাকা ধীরে বলল, একটা আছে, কিন্তু সেটা আরও ভয়ঙ্কর। শেষ অপশান। তোর ভেতরে ঢুকে ওটাকে আবার বন্দি করতে হবে। মানে, তোর নিজের মনের ভেতরেই একটা যুদ্ধ। শেষ দৃশ্য, পার্ট 7। সেই রাত অভিরূপ একা বসে। তার চারপাশে অন্ধকার জমছে। মেঝেতে আবার সেই ফাটল তৈরি হচ্ছে, আর সেই ফাটল থেকে একটা হাত বেরিয়ে এলো। এইবার ওটা তার দিকে না, ওটা বেরিয়ে আসছে পুরোপুরি। অভিরূপ ধীরে বলল, এবার শেষ। পার্ট 8, ভেতরের যুদ্ধ, ফাইনাল ব্যাটল। রাতটা অন্যরকম। গ্রামের ওপর যেন একটা চাপা অন্ধকার নেমে এসেছে। বাতাস নেই, শব্দ নেই, কিন্তু একটা অনুভূতি আছে। কিছু একটা জন্ম নিতে যাচ্ছে। ফাটলের বিস্তার। অভিরূপের ঘরের মেঝে ফেটে গেছে। একটা না, অনেকগুলো ফাটল। প্রতিটা ফাটল থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, আর সেই ধোঁয়ার ভেতর অসংখ্য হাত, মুখ, চোখ। আমাদের বেরোতে দে, দরজা খুলে দে। অভিরূপ হাঁটু গেড়ে বসে পড়ল। আমি তোদের আর বেরোতে দেব না। শক্তির প্রকাশ। হঠাৎ তার শরীর কাঁপতে শুরু করল। তার চোখ পুরো কালো হয়ে গেল। তুই থামাতে পারবি না। একটা গলা, কিন্তু সেটা অভিরূপের না। তুই তো আমাদের পথ। হরিপদ কাকার শেষ চেষ্টা। হরিপদ কাকা দৌড়ে এসে দরজায় দাঁড়ালো। তার হাতে আগুন জ্বলছে, একটা প্রাচীন মন্ত্রের শক্তি। এখনই শুরু করতে হবে।
সে মাটিতে লাল গুঁড়ো দিয়ে একটা বৃত্ত আঁকল। এই বৃত্তের ভেতরে বস। অভিরূপ কোনোভাবে নিজেকে টেনে নিয়ে বৃত্তের মধ্যে ঢুকল। আত্মার দরজা। হরিপদ কাকা চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগল। যে অন্ধকার এসেছে সে নিজের উৎসে ফিরে যাক। হঠাৎ অভিরূপ অনুভব করল সে আবার পড়ছে, এইবার বাইরে না, নিজের ভেতরে, মনের ভেতরের জগৎ। সে চোখ খুলল। সে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত জায়গায়। আকাশ নেই, মাটি নেই, শুধু ভাসমান ছায়া। আর মাঝখানে একটা বিশাল অন্ধকার গোলক, মুখোমুখি। গোলকটা ধীরে ধীরে আকার নিল। সেই একই সত্তা। শেষ পর্যন্ত এলি। অভিরূপ এবার ভয় পেল না। এইবার শেষ করব তোকে। যুদ্ধ শুরু। হঠাৎ চারপাশের সব ছায়া একসাথে তার দিকে ছুটে এলো। অভিরূপ চোখ বন্ধ করল। তার মনে পড়ল তার পরিবার, তার জীবন, তার নিজের সত্তা। হঠাৎ তার শরীর থেকে আলো বেরোতে শুরু করল। মানুষের শক্তি। আমি শুধু শরীর না, আমি আমার স্মৃতি, আমার ইচ্ছা, আমার আত্মা। ছায়াগুলো পিছিয়ে গেল। সেই সত্তা গর্জে উঠল, এটা সম্ভব না। শেষ আঘাত। অভিরূপ সেই কালো গোলকের দিকে এগিয়ে গেল। তুই মানুষের লোভ থেকে জন্মেছিস, তুই শেষ হবি মানুষের ইচ্ছায়। সে হাত বাড়িয়ে সেই অন্ধকারকে স্পর্শ করল। ধস। পুরো জগৎ কেঁপে উঠল। সেই সত্তা চিৎকার করল, আমি আবার ফিরব। বন্দী। অভিরূপ নিজের সমস্ত শক্তি দিয়ে সেই অন্ধকারকে চেপে ধরল। আর ধীরে ধীরে ওটা ছোট হতে লাগল। শেষে একটা ছোট্ট কালো বিন্দু হয়ে গেল। সিল। সেটাকে নিজের বুকের ভেতর ঢুকিয়ে দিল। এইবার তুই এখানেই থাকবি, বাস্তবে ফেরা। হঠাৎ সব কিছু ভেঙে গেল। অভিরূপ চোখ খুলল। সে আবার সেই বৃত্তের ভেতরে। সব ফাটল বন্ধ, সব শান্ত। হরিপদ কাকা হাঁপাচ্ছে। হয়ে গেছে? অভিরূপ ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, আপাতত। আপাতত মানে? অভিরূপ চুপ। তার বুকের মাঝখানে একটা ছোট্ট কালো দাগ। ওটা এখন আমার ভেতরে বন্দী। কিন্তু যদি আমি দুর্বল হই, ওটা আবার বেরিয়ে আসবে। শেষ দৃশ্য, ফাইনাল। কয়েকদিন পর অভিরূপ গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। সে জানে ও এখানে থাকলে বিপদ। সে শেষবারের মতো পিছনে তাকালো। সূর্যের আলোয় সব কিছু স্বাভাবিক, কিন্তু তার ছায়াটা এইবার পুরোপুরি ঠিকঠাক। কিন্তু ছায়াটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পাঠকের দিকে তাকালো আর খুব আস্তে ফিসফিস করে বলল,